নলতা এফএম, নলতা এফএম, কণ্ঠহীনের কণ্ঠস্বর। নলতা এফএম, নলতা এফএম, নলতা এফএম, কণ্ঠহীনের কণ্ঠস্বর। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সাথে আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025 উদযাপন পক্ষ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সাথে আছি আমি প্রতিমা রানী। দর্শক শ্রোতা, বর্তমানে সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগ যেমন ডিজিটাল লিটারেসি ট্রেনিং, নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম এবং ই কমার্স গ্রামীণ নারীদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করছে। তারপরও নারীরা এখনও শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সম্পদে প্রবাসীহীনতার শিকার। অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুসংস্কারের শিকার হন। বিশেষত প্রযুক্তি সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা TFGBV গ্রামীণ নারীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিসেম্বর 2024-এ UNFPA প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শতকরা 89% নারী ও মেয়ে শিশু প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার শিকার হয়। 9 থেকে 14 বছর বয়সে প্রথম সাইবার অপরাধের শিকার হয় এবং 18 থেকে 30 বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার শিকার হয়। এদের মধ্যে ছাত্রী ও অবিবাহিত নারীরা বেশি হয়রানির শিকার হন। এভাবে দেশের জনসংখ্যাকে বড় একটি অংশকে অনলাইন অনিরাপদ রেখে অগ্রগতির কোনো লক্ষ্য পূরণ করাই সম্ভব নয়। তাই প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট অংশীজন তথা সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জোরালো করার মাধ্যমে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সকলের, বিশেষ করে গ্রামীণ নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা ভীষণভাবে জরুরি। তাই প্রযুক্তি সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং এটি প্রতিরোধ ও প্রশমনে আমাদের করণীয় সম্পর্কে জানতে হবে। সে বিবেচনায় এবছরের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্য হল প্রযুক্তি সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রতিরোধ, প্রশমন এবং করণীয়। এবছর দিবসটির ব্যাপক পরিসরে উদযাপনের লক্ষ্যে একদিনের পরিবর্তে পক্ষকালব্যাপী উদযাপিত হচ্ছে। দর্শক শ্রোতা, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন পক্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সুকুমার বাচ্চু, জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য, আরও আছেন হাসিনা পারভিন, ভুক্তভোগী একজন নারী। তো দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সুকুমার দা আপনার কাছে, যে প্রযুক্তি সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ ও প্রশমনের আগে এটা সম্পর্কে কিন্তু আমাদের জানা দরকার। তাই এটা আসলে কি, যদি আমাদেরকে একটু বলতেন যে জেন্ডার ভিত্তিক সহিংসতা। আমরা প্রযুক্তির মাধ্যমে সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বলতে বোঝাই যে যখন মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিংবা অন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি কাউকে, বিশেষ করে নারী এবং পুরুষ জেন্ডার পরিচয়ের কারণে অপমান, হুমকি, ব্ল্যাকমেল বা নির্যাতন করা হয়, তখন আমরা এটাকে একটি প্রযুক্তি সহিংসতা বোঝাই। এ ধরনের সহিংসতাকে আমরা ডিজিটাল বা অনলাইন জেন্ডার ভিত্তিক সহিংসতা বেশি বলি। এটা বিভিন্নভাবে সংগঠিত হতে পারে, যেমন ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া সামাজিক ভাবে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, ফেসবুক আপনার কি বলে ইনবক্স বা বিভিন্ন অশ্লীল মন্তব্য, কথা মানে যৌন হয়রানি, এই ধরনের কথাকে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া, ব্ল্যাকমেল করা, ভুয়া প্রোফাইল খুলে কারোর সম্মানহানি করা বা নষ্ট করা, নারীদের অনলাইনের মাধ্যমে ভয় দেখানো, নীরবভাবে তাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা। তো কাউকে অপমানজনক ছবি কিংবা ভিডিও যুক্ত করে সামাজিক মাধ্যমে যখন ছড়ানো হয়,
এটাকে অনেকভাবে আমি মনে করি একটা মারাত্মকভাবে সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। তো সেজন্য সরকার বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন তথ্য সেবার মাধ্যমে সাধারণ মানুষদেরকে এখন সচেতনতা সৃষ্টি করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমাদের সাথে আর উপস্থিত আছেন একজন হাসিনা পারভিন। তিনি ইতিমধ্যে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন এবং সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন। আপনি কি আসলে আমাদেরকে বলবেন যে কী ধরনের সহিংসতার শিকার হয়েছিলেন আপনি? হ্যাঁ আপু, আমি বলছি, প্রথমে আমি আমার ফেসবুক আইডি অন্যজন আমার ছবি দিয়ে খুলছে। তো যখন পরিচিত ব্যক্তি সে আমার ফেসবুক আইডি যখন আমার ছবি দিয়ে অন্য ফেসবুক আইডি খুলে যখন ছবি পাঠাতো বা মেসেঞ্জারে আমাকে বাজে ইঙ্গিত দিত, লেখা পাঠাতো, তখন প্রথমে আমাকে খুব খারাপ লাগতো। আমি এটা বুঝতে পারি যখন আমি প্রথমে বুঝতে পারি না, আমি তো জানতাম না ফেসবুক এ সম্পর্কে। যখন আমি বুঝতে পারলাম, আমার বন্ধু বান্ধবরা আমাকে বলছে যে তোমার নামে তোমার আইডি, তোমার ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। এভাবে বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো দাদা, এবারে আপনার কাছে যাব যে আমাদের যে এই জেন্ডার ভিত্তিক সহিংসতা, আসলে এটা আসলে মানে নারী কিশোরীরা কিভাবে এটার শিকার হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে একটু আগে আমাদের বোন হাসিনা বলল, তার জীবনের বাস্তব কথার উদাহরণ দিয়ে বলল যে সমাজে কিছু কিছু ব্যক্তি থাকে যারা তাদের প্রযুক্তি ব্যবহার করে ছবি কিংবা বিভিন্ন অশ্লীল কথা দিয়ে উত্ত্যক্ত করা। এটা খুবই দুঃখজনক। তো আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রযুক্তি সহায়তায় সংগঠিত বিভিন্ন জেন্ডারের সহিংসতা হচ্ছে, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে অশ্লীল মন্তব্য, ইনবক্সে যৌন হয়রানি করা, ভুয়া আইডি খুলে সম্মানহানি করা, কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, এই যে বিভিন্নভাবে মানুষকে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে হেয় করে সামাজিকভাবে তাদেরকে সম্মানহানি করা হচ্ছে। সেই জায়গা থেকে বর্তমান যুব সমাজ, বিশেষ করে যুবকরা, নারীরা, তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। যেমন তারা স্কুল, কলেজ বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যাওয়ার সময় যখন এ ধরনের কার্যক্রমগুলো হচ্ছে, তখন পরিবার থেকে অনেক সময় বাধা আসে, নিষেধ আসে, কিংবা তাদের ভয়ভীতির কারণে তারা সেই জায়গা থেকে তাদের সেই স্বাধীনভাবে চলার পথে প্রতিবন্ধকতা মনে করি। তো আমি মনে করি যে নারীরা বর্তমান প্রযুক্তি ব্যবহার করে যেমন নিজেকে সমৃদ্ধ করছে, অন্যদিকে অন্যরা কিছু ব্যক্তি যারা প্রযুক্তি ব্যবহার করে নারীদেরকে হেয় করার কারণে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি মনে করি এ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটা কি আসলে ভুক্তভোগী যেরকম নারী ও কিশোরীদের উপর আসলে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলে? এটা প্রভাব তো অবশ্যই পড়ে, কারণ পারিবারিক এবং সামাজিক বিভিন্নভাবে তারা নানাভাবে হয়রানির শিকার হয়। যৌন হয়রানির শিকার হচ্ছে, সামাজিকভাবে অবমানিত হচ্ছে, অর্থনৈতিক সহিংসতার শিকার হচ্ছে, ডিজিটাল হয়রানি হচ্ছে, সামাজিক বঞ্চনা, কুসংস্কারের সাথে সম্পৃক্ত থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যে একটি কথা বলি, বিশেষ করে বাল্যবিবাহ। এখন আমাদের এলাকায়, গ্রামে অনেক জায়গায় কিশোরীদেরকে অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যৎ জীবনের বড় একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। যৌন হয়রানি, সামাজিক অপমান, স্কুলে যাওয়া, মাদ্রাসায় বা কলেজে যারা যখন যাচ্ছে তখন ইপটিজিংয়ের শিকার হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এগুলো অনেক কিশোরীর মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে। অর্থনৈতিক সহিংসতা বলতে পারি, নারীদের আয় বা সম্পত্তির উপর নিয়ন্ত্রণ থাকছে না, কাজের সঠিক মজুরি তারা পাচ্ছে না, তাদের উপার্জনের যে দখল সেটাও তারা সহিংসতার রূপ নিচ্ছে। আমরা বলতে পারি বর্তমান যে ডিজিটাল হয়রানির নতুন একটা ধারণা আমাদের মাঝে এসে গেছে, সেটা হলো গ্রামীণ নারীরাও এখনও স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু অনেক অনলাইনে ব্ল্যাকমেলের ছবি ছড়িয়ে দেওয়ায় তারা হুমকির শিকার হচ্ছে। তো এক্ষেত্রে সামাজিক যে কুসংস্কার নারীদেরকে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে
পরিবারে অনেকে মনে করে যে সে নারী, আমরা সিদ্ধান্ত নেব, তাকে শুনতে হবে, তার উপরে দায় চাপিয়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান যে আধুনিক ডিজিটাল সময়, অনেক ক্ষেত্রে নারীরাও এখন অগ্রগামী। বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে এখনও বড় বড় প্রশাসনিক পদে, গুরুত্বপূর্ণ পদে পুরুষের পাশাপাশি নারীরাও যেহেতু ভূমিকা রাখছে, সেজন্য এখন অনেক প্রতিবন্ধকতা আসলেও নারীরাও কিন্তু এখন অনেক ক্ষেত্রে জবাব দিচ্ছে। আমি আবারও হাসিনা পারভিন আপনার কাছে জানতে চাই যে এই যে বিষয়টা আপনার সাথে ঘটছে, তো আপনার উপর কি ধরনের প্রভাব পড়েছিল সে ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, আমি প্রথমে খুব ভয় পেয়ে যাই। জি, আমি ফেসবুকে ছবি বা অনলাইনে কিছু পোস্ট করতেও ভয় পেতাম। আমি কিছু পোস্টও করতাম না। শুরু থেকে এই বিষয়টা বিশ্বাসই করতো না যে এরকম হতে পারে। পরে আমি প্রমাণসহ দেখালাম, আমার বন্ধু বান্ধবের ফোন থেকে আমি প্রমাণসহ দেখালাম, তখন বিশ্বাস করলো এবং আমার পাশে অনেকে এসে দাঁড়ালো। প্রথমে আমি এক বান্ধবীকে বললাম যে আমার এমন হচ্ছে, তুমি একটু দেখো, আমাকে একটু হেল্প করতে পারো কি না। তখন সে প্রথমে আমরা অনেকভাবে চেষ্টা করেছি, হয়নি। তো পরে আমরা সাইবার হেল্প ডেস্কে যোগাযোগ করি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আপনারা শুনছেন ও দেখছেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025 উদযাপন পক্ষ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটির নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। একটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GSC। তো সুকুমার বাচ্চু, আপনার কাছে এবার জানতে চাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, আর সেটা হলো ডিজিটাল জগতে নারী ও কিশোরীরা কিভাবে নিরাপদ থাকবে বা TFGBV থেকে নিজেদের সুরক্ষিত রাখবে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। তো আসলে আমরা মনে করি যে বাংলাদেশে TFGBV প্রতিরোধ বিদ্যমান একটি আইন সমৃদ্ধ আছে। আমরা যদি মনে করি যে বলি যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এই আইনে অনলাইনে কারো ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, মানহানি, ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা এসব অপরাধ হিসেবে ধরা হয়। তো এসব অপরাধের জন্য জরিমানা, কারাদণ্ড এই দুটোই হতে পারে। তো আমরা মনে করছি যে বর্তমান সরকার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে পুলিশ প্রশাসন কিংবা প্রশাসনিক কর্মকর্তারা আইনগতভাবে তার ভূমিকা রাখছে। নারী ও শিশুর নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003, এই আইনে নারী ও শিশুদের উপর শারীরিক, যৌন, মানসিক নির্যাতনের কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। অনলাইনে যৌন হয়রানি বা ব্ল্যাকমেল করলে এটি এই আইনের আওতায় আসতে পারে। 2, তথ্য প্রযুক্তি আইনে ICT আইনে 2006 তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কারো মর্যাদা নষ্ট করা, মিথ্যা তথ্য প্রচার করা বা প্রতারণা করলে শাস্তির ব্যবস্থা আছে। 4, বাংলাদেশের দণ্ডবিধি প্ল্যান কোড 1860 হুমকি, ভয় দেখানো, মানহানি বা ব্ল্যাকমেল এসব অপরাধের সাধারণ শাস্তি দণ্ডবিধিতে আছে। আচ্ছা, আমরা হাসিনার আপুর কাছে যেতে চাই যে এই যে TFGV যে শিকার হওয়ার পর আসলে আপনি কিভাবে সেই পরিস্থিতিটা মোকাবেলা করেছেন? হ্যাঁ, তখন আমি মোকাবেলা করলাম যে আমি যখন সাইবার হেল্প ডেস্কে আমি ফোন দিলাম, তখন ওনারা ওই ফেসবুক আইডিটা বন্ধ করে দিল, আমার ছবিগুলো ডিলিট করে দিল। তখন থেকে আমি ভালোভাবে আমার ফেসবুক আইডি আমি চালাতে পারলাম। আমি নিঃসন্দেহে এখন আমি ভালো আছি, নিরাপদে চালাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো দাদা, আপনি যে আইনটা নিয়ে আলোচনা করছিলেন এবারে, যে TFGBV প্রতিরোধ প্রশমনে দেশে কি কি আইন রয়েছে ব্যাপারে আর যদি আপনি একটু বলতেন আমাদের। না, আইন তো বাংলাদেশে অনেকগুলো আছে, যেরকম পুরুষ সম্পৃক্তকরণ কর্মসূচি, তারপর শিক্ষা সচেতনতা কার্যক্রম। তো আমি যেন মনে করছি যে আসলে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ
উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের কারণে অনেকেই এ থেকে সফলতা পাচ্ছে। বিশেষ করে পুলিশের সাইবার যে ক্রাইম ইউনিট আছে, সেই ইউনিটে যদি আমরা যোগাযোগ করি, তার তাৎক্ষণিকভাবে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন সেল আছে, যেখানে নারী ও শিশু দমন সেলের মাধ্যমে আসলে সে ভিকটিম যদি সেই তথ্য অনুযায়ী সঠিক পন্থায় তার আবেদনটা লিখিতভাবে জানায়, তখন তারা কিন্তু ওই সেলের মাধ্যমেও একটা ভূমিকা নিতে পারে। বিশেষ করে আমাদের যে দেশের 999 হেল্পলাইন আছে, হেল্পলাইনের মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করতে পারি। তারপর আছে সাইবার ক্রাইম, যেরকম 333 ও 109, এসব মাধ্যমে দ্রুত সহায়তা পাওয়া যায়। সরকারের এই গুরুত্বপূর্ণ নম্বরগুলো যদি বিশেষ করে নির্যাতিত কিংবা ভুক্তভোগী তারা সঠিক সময়ে এই নম্বরগুলোর সাথে যোগাযোগ করে প্রশাসন সরাসরি পুলিশ সাইবার সাপোর্টের যে উইমেন যে হটলাইনটা আছে, আসলে এই হটলাইনটা যদি আমাদেরকে একটু বলতেন যে এই হটলাইনটা কি? হটলাইন তো আছে, যে একটা আছে যে সাইবার ক্রাইম হলো 333 ও 109। আচ্ছা, 109। জি। তো হাসিনা আপুর কাছে আমি যাব, যে আপনি বলছিলেন যে সাইবার হটলাইনে আপনি ফোন দিছিলেন, তো এই নাম্বারটা যদি আমাদেরকে একটু বলতেন। 01320000888। তাহলে 01320000888, তাই তো? এটাতে ফোন দিয়েছিলেন, 01320000888 এই নাম্বারে ফোন দিয়েছিলেন, তাই তো? তো আমরা এটা কি সাইবার সাপোর্ট ফর উইমেন হটলাইন নাম্বারটা, তাই তো? ঠিক আছে দাদা, আপনি যেটা নিয়ে আলোচনা করছিলেন। আমরা যেহেতু বর্তমান যে আমাদের বাংলাদেশে বলি, আমাদের টোটাল বাংলাদেশের মধ্যে এই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে অনেক কিছু আমরা জানতে পারছি, আবার অনেক কিছু অপব্যবহারের কারণে আমাদের সমাজে তার প্রভাব পড়ছে। বিশেষ করে যারা একটু আইন সম্বন্ধে ধারণা নেই, প্রযুক্তি সম্বন্ধে ভালো ধারণা নেই, তারা কিন্তু মোবাইল ব্যবহার করে, কিন্তু মোবাইলের মাধ্যমে তার অনেক তথ্য উৎপাত্ত তার জানা না থাকার কারণে অনেক সময় অনেক ফাঁদে পড়ে যাচ্ছে। আমরা দেখছি ফেসবুকের মাধ্যমে অনেকে ছবি দিয়ে লোভনীয় প্রস্তাব দিচ্ছে, অনেকে মনে করছে তাই তো এইটার মধ্যে ঢুকি। যখন সে ঢুকে যাচ্ছে তখন সে কিন্তু তাদের সেই আয়ত্তের মধ্যে চলে যাচ্ছে, এবং তারা তার সরলতার সুযোগ নিয়ে তার ছবি, তার তথ্য বা আদার্সগুলো নিয়ে অনেকেই এটাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে একটা সময় দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বা আদার্সগুলো ছেড়ে দেওয়ার কারণে সে কিন্তু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। একটা সময় পরিবার তাকে মনে করছে যে সে একটা অপরাধ করেছে, কিন্তু আসলে অপরাধের চক্রের মধ্যে যখন ঢুকে যাচ্ছে তাকে বেরিয়ে আসার জন্য সে কিন্তু প্রশাসনের সহায়তা নিতে হবে। কারণ মানুষ প্রতিনিয়ত তার বদমায়েশি মনোভাব, তার হিংসাত্মক মনোভাব ব্যবহার করবে, কিন্তু আমাকে বুঝতে হবে আমি প্রযুক্তির মধ্যে ঢুকলে আমার কোনটা ভালো, কোনটা আমার খারাপ। আমরা মনে করি যে বর্তমান যে তথ্য প্রযুক্তির অবাধ একটি সুযোগ, এটাকে যারা সঠিকভাবে ব্যবহার করছে তাদের কাছে অনেক কিছু, তারা কিন্তু এই তথ্য ব্যবহার করে ইনকাম করছে। অনেকেই আবার তথ্য প্রযুক্তির অনেক অব্যবহার করে আইনের আওতার মধ্যে দিয়ে সাজা পাচ্ছে। তো আসলে আইন সবার জন্য, যারা অপরাধী থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সেই জন্য বর্তমান এই জেন্ডার ভিত্তিক নারী সহিংসতার ধরনটা একটু বৃদ্ধি পেয়েছে। আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছে, পুলিশ আছে, কিংবা বিভিন্ন শ্রেণী পেশার দপ্তর আছে, কর্তৃপক্ষ আছে, আমরা যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তির কাছে শরণাপন্ন হই, সহযোগিতা চাই, অবশ্যই ওনারা আমাদেরকে সহায়তা করবে। এবার আসলে জানতে চাচ্ছি যে গ্রামীণ নারী ও কিশোরীরা টিএফজিবিবি এর শিকার হলে আসলে স্থানীয় পর্যায়ে কিভাবে এবং কোথা থেকে আইনি সহায়তা পেতে পারে, সে বিষয়ে যদি আরও বিস্তারিতভাবে বলেন। আসলে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা নারী ও কিশোরীদের উপর গভীরভাবে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এই ধরনের সেবাটা কোথা থেকে পাবে তারা? সেবার তো অবশ্যই আমাদের স্থানীয়ভাবে আমাদের পুলিশ প্রশাসন আছে, তো অবশ্যই আমাদের স্থানীয় থানা ওসি সাহেবকে অবহিত করবে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, ওনাকে অবহিত করতে পারে। এখানে মহিলা বিষয়ক একটা অভিদপ্তর আছে শুধুমাত্র নারীদের তাদের বিভিন্ন সহায়তা করার জন্য, তাদের
যেমন আইনগত সহায়তা আছে, তাদের সামাজিকভাবে মর্যাদাক্ষুণ্ণর জন্য আছে, পাশাপাশি তাদের আয়বদ্ধ কর্মসূচির জন্য মহিলা বিষয় যেহেতু অনেক প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে নারীকে সংহিত প্রতিষ্ঠিত করতেছে। এর জন্য আমি মনে করি কোনো নারী কিংবা জেন্ডার ভিত্তিক কোনো ব্যক্তি যদি সহিংসতার শিকার হয় কিংবা কোনো ব্ল্যাকমেল, প্রতারণা কিংবা ধোঁকাবাজির শিকার হয়, তখন সে অবশ্যই স্থানীয় প্রশাসনের কাছে আগে অবহিত করবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে কিংবা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, স্থানীয় থানা পুলিশ প্রশাসন আছে, আমরা তাদের সহায়তা নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা কী, এর ধরন এবং নেতিবাচক প্রভাব সহ এটা প্রতিরোধ ও প্রশমন সম্পর্কেও বিস্তারিত জানলাম। দর্শক শ্রোতা, প্রযুক্তির সুবিধাগুলো ভোগ করার পাশাপাশি আমাদের সকলের উচিত এর সঠিক ব্যবহার ও ঝুঁকি সম্পর্কে সুস্পষ্টভাবে জানা। এছাড়া টিএফজিবিভি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। এক্ষেত্রে পরিবারকেও এগিয়ে আসতে হবে। টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমনের জন্য প্রয়োজন একটি সমন্বিত বহুপক্ষীয় প্রতিশ্রুতি, যেখানে যুক্ত থাকবে সরকার, প্রযুক্তি কোম্পানি, নাগরিক সমাজ সংগঠন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গবেষকগণ এবং সবশেষে ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে টিএফজিবিভি থেকে উত্তরে ওঠা ব্যক্তিগণ। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন PCSW এর হটলাইন নম্বরটি কি? অপশন এ 01720008888, অপশন বি 01320008888, অপশন সি 01820008888, অপশন ডি 01620008888। দর্শক শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01731089992 এই নম্বরে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025-এ আমাদের অঙ্গীকার হোক ডিজিটাল অন্তর্ভুক্তি যেন হয় নিরাপদ, ন্যায়সঙ্গত ও নারী বান্ধব। আমাদের দেশে গ্রামীণ নারীরা কেবল টেকসই উন্নয়নের সহযাত্রী নন, তারা ডিজিটাল সমাজ গঠনের মূল চালিকা শক্তি। তাই প্রযুক্তির প্রতিটি ধাপে তাদের সুরক্ষা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সত্যিকারের শ্রদ্ধা এই দিবসের প্রতি এবং নারীর প্রতি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর রেডিও নলতার সাথেই থাকুন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটির নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GSE। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রেডিও নলতায়া এবং উপস্থাপককে। আমরা একটি চমৎকার আলোচনায় ছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা মনে করি এ থেকে আমাদের আগামী দিনের প্রজন্ম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লিঙ্গ সমতা, ডিজিটাল নিরাপত্তা, নৈতিকতা, শিক্ষা বিষয়ে বিভিন্ন সচেতনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা কিছুটা সময় দর্শক শ্রোতাদেরকে জানাতে পারলাম। ধন্যবাদ রেডিও নলতা সহ সকল শ্রোতাময় বন্ধুদেরকে। ধন্যবাদ দিদি আপনাকে এবং সকল শ্রোতাদেরকে। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে অন্য অনুষ্ঠানে। টাটা।